বন্ধুরা সকাল সকাল হাজির হয়ে গেলাম আমি তোমাদের সামনে। দেখো দুটো প্যাকেটে আটা আছে। এটা আগের অল্প একটু আটা বেঁচে আছে, তো সেইটুকুতে হবে না, তো আর একটু আটা আমি নেব নতুন প্যাকেট থেকে। তো এই যে সকালবেলা রুটি খাওয়া, এই রুটি খাওয়াটা নিয়ে কিন্তু একটা সময় যুদ্ধ হতো আমার। মানে যখনই আমি দেখতাম যে রুটি বানিয়েছে সকালবেলা, তাহলে কিন্তু আমার মন একদম মানে ভারী হয়ে যেত, কারণ আমি মনে একটুও শান্তি পেতাম না। আর এখন এই রুটি না খেলে মনে হয় যেন পেটটা ভরলই না এরকম একটা ভাব। আর বিয়ের সময় জানো তো আমার, তখন কিন্তু আমার শ্বশুরমশাই বলেছিলেন যে রুটি খেতে হবে, তো ওটা শুনে কিন্তু আমার খুব মানে ভয় লেগে গেছিলো। আমি তো খেয়ে কোনো রকম শান্তি পাবো না। আমার শ্বশুরবাড়িতে কিন্তু 12 মাস রাতে হচ্ছে রুটি খায়, কখনো কিন্তু রাতেবেলা ভাত খায় না কেউ। তাই আমি ওই বাড়িতে যখন যাব আমার জন্য নিশ্চয়ই রাতে কেউ ভাত বানাবে না। আর এটা বলেও দিয়েছিল আমার বিয়ের সময় যে রুটি খেতে হবে, তবে সেটা কিন্তু মজা করেই বলেছিল। আমি কিন্তু বুঝতে পারিনি সেই মজাটা। তখন আমি ভাবতাম যে হ্যাঁ বাবা, আমাকে তো রুটি খেতে হবে, আমার তো পেটই ভরবে না, আমি কি করব, ওটা নিয়ে কিন্তু আমার ভীষণই চিন্তা ছিল। তা যাই হোক, বিয়েটা আমার হয়ে গেল। রুটি খাওয়ার জন্য তো বিয়ে ক্যান্সেল হতে পারে না। তো বিয়ে যখন হয়ে গেলাম শ্বশুর বাড়িতে, তখন কিন্তু অবশ্য আমাকে ওরা মুখে বলেছিল খাওয়ার কথা, তবে যেহেতু আমি খেতে ভালোবাসি না বলে আমার শাশুড়ি মা কী করতেন, রাতে তো আর আমার একার জন্য ভাত করবে না, দুপুরবেলায় কিন্তু এক মুঠ ভাত আমার জন্য রেখে দিতেন। আর আমি ওটাই কিন্তু খেতাম, মানে এতটা হ্যাংলা মানে ভাত খাওয়ার জন্য আমি কিছুতেই না। ওরা কত আমাকে বলতো যে একটা খেয়ে দেখো, আমি কিন্তু তখন একটুও খেতাম না। আর এই রুটি খাওয়া কবে শিখলাম জানো? এটা তো শিখলাম তোমাদেরকে বলি অনেক বছর পর, মেয়ে যখন ক্লাস মানে 3-তে পড়ে, এই বাড়িতে যখন এসছি, মানে মেয়ে তো 2 ফাইনাল পরীক্ষা দিয়ে এই বাড়িতে আসা হয়েছিল, তখন থেকে কিন্তু রুটি খাওয়া আমি ধরেছি। মানে মোটামুটি এই বাড়িতে যবে থেকে এসে তবে থেকে আমি রুটি খাই। আর আমার মেয়েও কিন্তু সকালবেলা রুটি খেয়ে তারপরে স্কুলে যেত, আমি কিন্তু ভাত খাইয়ে পাঠাতাম না। মেয়ের কিন্তু সেই থেকে সকালবেলা ভাত খাওয়া অভ্যাস একদমই নেই। আর ও যখন দুপুরবেলা, মানে ও তো বিকেলে ফেরে, 3:40 ওদের ছুটি হতো, ধরে ঘরে আস্তে আস্তে প্রায় খেতে বসতে বসতে 4টে বেজে যেত। মানে আমার বাড়ি থেকে মেয়ের স্কুল কিন্তু মাত্র 5 মিনিটের রাস্তা। তো যে ওইটুকুনি সময় যা লাগতো, তারপরে মেয়ে একদম আরাম করে বেশ মানে বসে পঞ্চব্যঞ্জন দিয়ে তখনই কিন্তু মেয়ে খেত। সকালবেলা হুটোপাটা করে খেয়ে যেত, তো বলতো আমার ভালো লাগে না কাঁটা বেছে মাছ দিয়ে খেতে, একদমই ওই সময় হুটোপাটার সময়। তো আমি আর অভ্যাসও করাইনি, সেই থেকে মেয়ের কিন্তু এখনও অভ্যাস নেই। তবে যেদিন মেয়ে আসে আমার কাছে, সেদিন তোমরা দেখবে সবাই, আমি কিন্তু মেয়েকে সেদিন বা তার 1-2 দিন আমি মেয়েকে ভাত বানিয়ে খাওয়াই সকাল সকাল। কারণ ওই যে মাছ দিয়ে খাবে না, ওটা কিন্তু ওর ভেতরে ভীষণ ইচ্ছে করছে, মানে করে আর কি। তো সেটা আমারও খুব ইচ্ছে হয় যে না, মেয়েকে একটু মাছ ভাত বসে আরাম করে, মানে ও যা যা ভালোবাসে, মাছ ভাজি শুধু যে তা নয়, তোমরা দেখবে ভীষণ সিম্পল আমার মেয়ে খেতে ভালোবাসে। মানে যে সমস্ত খাবার আজকালকার মেয়েরা বা ছেলেরা কিন্তু পছন্দ করে না, আমার মেয়ে কিন্তু সেই ধরনের খাবারই, মানে একদম ঘরোয়া আমার মতন। তোমরা দেখবে আমি কিন্তু ভীষণই শাকসবজি পছন্দ করি, তো মেয়েও খানিকটা কিন্তু আমার মতনই। যাই হোক, তোমরা দেখতেই পাবে। আর মেয়ের আসার দিন তো কাছে আসছে, সেই জন্য মেয়ের কথা এত বলছি। আর মেয়ের ঘরটা আজকে এসেছি অনেক দিন পর আবার পরিষ্কার করতে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে সকালটা কিন্তু অনেক সুন্দর, কারণ পর কিন্তু 2-3 দিন ধরে বিকেল হলেই বৃষ্টি পড়ছে, তাই না বন্ধুরা? আজকেও কিন্তু বেশ মেঘলা মেঘলা, মানে একটু রোদটা পড়ছে উঠছে এইরকমই আর কি। স্বপ্না জানতে চেয়েছে যে মেয়ে কোথায় থাকে, কী নিয়ে পড়াশুনো করে। মেয়ে থাকে হচ্ছে দেরাদুনে, উত্তরাখণ্ডের মধ্যে কিন্তু পড়ে দেরাদুন। খুব সুন্দর জায়গা জানো তো, ওদের ওখানে বরফ পড়ে। আমি গিয়েছিলাম 2বার মেয়ের ওখানে। যাই হোক, আবার আশা আছে সামনের বছর দেখি যদি যেতে পারি। আর মেয়ে পড়ছে ইঞ্জিনিয়ারিং বিটেকের ওপরে। মেয়ে তো আসলে প্রায় 2 মাসের কাছে থাকবে, এবার ফাইনাল হয়ে যাচ্ছে সেকেন্ড ইয়ারের। তো থাকলে তোমরা আস্তে আস্তে আরও অনেক কিছু জানতে পারবে। আর স্বপ্না, তুমি আমার সাথেই থেকো, কারণ তুমি তো নতুন, তাই হয়তো অনেক কিছুই জানো না। আর তুমি আমাকে একটুখানি কিন্তু বলো যে চোখের যে তোমার রেটিনার সমস্যা, সেটা তোমার কি কি হচ্ছে, মানে আমি সেটা জানতে চাই যে আমার হাজব্যান্ডের যেরকম হচ্ছে তোমাদেরও কি সেরকমই হচ্ছে কি না। কারণ এই রোগটা সম্পর্কে না আমি খুব একটা বেশি জানি না। আমার বাবার হয়েছিল রেটিনার সমস্যা, জানো তো। আমার বাবার তো হাই ব্লাড সুগার ছিল, আর তখন অতটা আমার বয়স বা বুদ্ধিও ছিল না, তো অতটা ভালো জানতাম না। আর সুগার থাকার জন্য না আমার বাবাকে কিন্তু দিশা থেকে অপারেশন করানো হয়েছিল ব্যারাকপুরের, কিন্তু কী বলো তো, কাজ হয়নি। যাই হোক, তোমাদের তো সুগার নেই, বা আমার হাজব্যান্ডেরও সুগার নেই। তো আমি না তোমাদের সবার থেকে একটু একটু করে আসলে জানতে চাইছি
না জানলে যা হয় আর কি। ডক্টর দেখানোর আগে ওর বাবা তো এখনও পারেনি, জানো তো, কিছুতেই হচ্ছে না, কী যে করবে ওটা নিয়েও একটা চিন্তার মধ্যে রয়েছি। ওর বাবাকে বললাম আমার যাওয়ার দরকার নেই, তুমি যদি সুযোগ পাও তো তুমি একাই গিয়ে দেখিয়ে এসো কী সমস্যা হলো। ওর বাবা বলছে দেখছি কী করছি, 2-1 দিনের মধ্যে যা করার তা তো করতেই হবে। তো দেখা যাক। মধুমিতা আমাকে মা বলে ডাকে, ও আমার সন্তানের মতন। আমার আর একটা মধুমিতা আছে, সে আমার বান্ধবী, মানে বন্ধু আমার সে। তো যাই হোক, আমার কন্যা সন্তানের মতন ও আমাকে মা বলে সম্বোধন করে। তো মধুমিতা, তোমাকে আমার অনেক ভালোবাসা। এই যে মা বলে তুমি আমাকে সম্বোধন করো, এটাতে কিন্তু সত্যি বলছি একদম অন্যরকম একটা ফিলিংস হয়। এই মাটা হয়তো কেউ বলে না, কাকিমা বলে, জেঠিমা বলে, কিন্তু শুধু মা, এই মা কথাটা অনেক কঠিন, অনেক ভারী না? ছোট্ট একটা কথা। আমরা তো প্রত্যেকেই মা, কিন্তু সবাই কি প্রকৃত মা হতে পারি? আমার তো মনে হয় না। তো যাই হোক, অনেক ভালোবাসা মধুমিতা তোমাকে, তুমি আমার সাথেই থেকো। ভীষণ মিষ্টি মেয়ে, আমাকে এত সুন্দর বলে, আমার মনটা ভরে যায়। আর দেখেছো এই যে চুটকি রানী, ওখান থেকে ডাকলাম তো, তারপর যেই ক্যামেরাটা অফ করে দিলাম তখন উনি লাফ দিয়ে এখানটায় আসলো, দিয়ে আমি আবার অন করলাম। দেখো আমি হাত দিয়ে হালকা হালকা করে একটু খোঁচা দিচ্ছি, উনি দেখছেন কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে না। ওতে কী করছে, আমাকে কেন খোঁচাচ্ছে? যাই হোক, একটু খোঁচাখুচি করছি। আর ওর কিন্তু আবার বেবি হবে। তোমরা দেখেছো কদিন আগে আমি তোমাদেরকে বলেছি বেবি হবে, ওর আবার বেবি হবে। আমি বলেছি তোকে এবার এমন মার আমি মারবো না, যদি ওকে ধরে নিয়ে যেতাম না ডক্টরের কাছে খুব ভালো হতো। যাই হোক, ওটা তো আর করতে পারবো না। আর এই দেখো, এটা কী বলো তো বন্ধুরা, এটা কী হবে? মালপোয়া, পাটিসাপটা, সকাল সকাল? না, কোনোটাই হবে না। ফাঁকিবাজি একটা ব্রেকফাস্ট আমি আজকে বানাবো। অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আরে সাদা তেল তো কিনি বন্ধুরা, কিন্তু সাদা তেল তো খাওয়াই হয় না, 1 প্যাকেট করে কিনি। বেশি দিন রাখলে কিন্তু আবার তেলটার মধ্যে গন্ধ হয়ে যায়, তাই না? না ব্যবহার করলে বা না খেলে এই একটু ভাজাভুজি খাওয়ার জন্য কিন্তু সাদা তেল কিনি আর কি মাঝে মাঝে। তো কী বানালাম এটা? এটা হলো গোলা রুটি বানালাম। অল্প একটু চিনি দিয়েছিলাম, আজকে যে চিনি দেইনি তা না, ওটা দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তো ভালো ফিনিশিং হয়নি, দেখবে কেমন একটুখানি লিকুইডটা যেন মাঝখানে মাঝখানে দানা দানা ছিল। যাই হোক, আর ভাল লাগছিল না। এখানে কটা বানিয়েছি বলো তো? 4টে। আর এখানে কে বুঝতে পেরেছো হাত দেখে কি? দিয়ে দিয়েছি 2টো, আর এটা আমার জন্য 2টো। তো দেখো মা এসছে। মা কখন এসছে? যখন ওই যে আমি বিল্লিটাকে খোঁচাখুচি করছিলাম না চুটকি রানীকে, তখন কিন্তু মা এসছে। যাই হোক, মা আসলো তখন হেনাও কাজ করছিল। তো হেনা কাজ করে চলে গেল, তারপরে উপরে এসে আমি বানালাম, দুজনা মিলে খেয়ে নিলাম। মা একটা দরকারি কাজের জন্যই কিন্তু এসছে। আর বেলে মাছ বার করেছি আজকে, আর ভুলো মন যা বলছি তোমাদেরকে। তার আগে বলি, স্বপ্না আমাকে এটাও জিজ্ঞাসা করেছে আমি আলু কেন সবসময় বয়েল করে ফেলে দিই, আলুর স্বাদ নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণও নষ্ট হয়। একদমই ঠিকই বলেছে। আমার আলু খাওয়া তো এমনিতেই বারণ, আর আলুর যে থাকে না ভেতরে যে গুণটা, সেই গুণটা আমার খাওয়া মানে আমার শরীরের জন্য একদমই ঠিক নয়। তো সেই জন্য আমি ফেলে দিই। আর আলু ছাড়া যে আমি বাঁচি না, তার জন্যই কিন্তু আমি আলুটা খাই। আলুটা যদি আমি না খেতাম খুব ভালো হতো। আলু তো আমি জীবন থেকে মানে বলে দিচ্ছি তোমাদেরকে, আমি বাদ দিতে পারবো না। আলু আর ভাত, এই দুটো যদি, দেখো একটা ভেঙেও গেল মাছ ভাজতে গিয়ে। বেলে মাছ খুব হয় না, নরম জাতীয় মাছ। তো এই আলু আর ভাতকে যদি আমার জীবন থেকে বাদ দিতে হয়, তাহলে আমি বলবো আমার জীবনটাকেই আগে বাদ দিয়ে দাও, এই দুটো থাকুক। আমি এই দুটো এত ভালোবাসি তোমাদেরকে কি বলবো। এত বুড়ো হয়ে গেছি, তারপরেও কিন্তু আমার কী বলো তো, যে যায় না এই দুটো থেকে লোভ। মানে আমি সব বুঝি, জ্ঞান পাপি যাকে বলে সেই জ্ঞান পাপি হলাম আমি। এটা কি বানালাম বলো তো? আলু সজনে ডাঁটা দিয়ে একটা সবজি, আর বেলে মাছে আলু দিয়ে একটু মাখা মাখা করেছি। তো রান্না আমি করে নিয়েছি। তারপরে দেখো কি করেছি, আমি এসছি আজকে পুজো দিতে, মানে আগে করে গেছি সকালবেলা, সেটা শেয়ার করিনি। আজ বৃহস্পতিবার, আর প্রত্যেক বৃহস্পতিবারে মানে প্রায় খুব হুটোপাটা না থাকলে আমি সিংহাসনটা কিন্তু পরিষ্কার করি। সমস্ত পরিষ্কার করে রেখে দেখো সমস্ত বাসন টাসনও কিন্তু আমি উপর করে রেখে গেছিলাম। ভেবেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ধীরে ধীরে একটুখানি বৃষ্টি পড়ছিল, সেই কারণে আমি ক্যামেরা অন করে আর শেয়ার করিনি। ভাবলাম করিনি, যখন থাক একবারে পুজোর সময় আসবো তোমাদের সামনে। আর আজ বৃহস্পতিবার আমি নিরামিষ খাই, মানে মাথাটা আমার সত্যি, কালকে একবার উল্টো জামা পরে আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তারপরে হলো দেখো বৃহস্পতিবারে আমি মাছ রান্না করে ফেলেছি। সেটা মানে কি বলবো তোমাদেরকে, পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর গোপুসোনাদের কী করছি বলো তো, অনেকক্ষণ বসেছিল তো সকাল থেকে, তাই গোপুসোনাকে বললাম একটুখানি তুমি জল খাও, তোমরা গলাটা শুকিয়ে গেছে না, সেই জন্য একটু জল খাইয়ে দিলাম মন থেকে, আর কিছুই না।
আর এই যে দেখেছো কীভাবে স্নান করা এই ফটোটাকে, এটাকে কিন্তু সপ্তাহে আমি একদিনই করি, আমি বেশি করি না। আর এই যে রাধা মাধবের যে ছবিটা, এখানে আমি কিন্তু পুজো দিই না। এটা হচ্ছে কী বলতো, দেখতে কেমন একটা সিংহাসনটা খালি খালি লাগে বলে কিন্তু আমি রেখেছি। আর এখানে আমার দুটো ছিল ময়ূর, মানে কী বলে ময়ূর, যাই হোক, তো সেটা আমি কিন্তু একটা হারিয়ে ফেলেছি, জানো তো, কী একটা পরিষ্কার করতে গিয়ে মানে ফেলে দিয়েছি। আর পুজোর আগে কিন্তু প্রদীপ জ্বালাতে হয়। সকালবেলা একবার আমি করে সমস্ত বাসন মেজে টেজে নিয়েছি, মানে পুজো দিয়ে সকালের ভোগটা দেওয়ার পরে। তো তারপর শুরু করি। আর এক বোন আমাকে বলেছে, আমি সেটাও বলে দিচ্ছি, এখন আমি স্নানে নিয়ে যাব মা লক্ষ্মীকে। শাখা পলা এরকম বাহাতটা দিয়ে ঢোকাতে পারি না, দোকানদারকে বলেছি কাটিয়ে দিতে, বলেছে দেবো লক্ষ্মী পুজোর আগে। বোনটার নাম ভুলে গেছি, সে বলেছে এই প্যাঁচাটা যে শাড়ি বা ঘাগরা পরায় মা লক্ষ্মীকে ঢেকে যায়, তো সেটা দোষ কিনা। তো দেখো একদমই সেটা করবে না, সেটা অবশ্যই দোষ। আমারও হয়, শাড়িটাকে দেখো এরকম যদি করে পরাই বা ঘাগরাটাকে, তাহলে কিন্তু ঢেকে যাবে। একটু চেষ্টা করবে টেনে যে প্যাঁচার মুখটা আছে তার ওদিক দিয়ে সরিয়ে দিতে, যেটাই পরাও না কেন, একদম কোমর থেকে একটু ঘুরিয়ে বাঁধবে, বরাবর বাঁধবে না। আর আঁচলটাকে সবসময় চেষ্টা করবে এইভাবে ঘুরিয়ে এনে দিতে, এবং যেই পোর্শনটা দিয়ে মানে প্যাঁচাটা ঢেকে যাচ্ছে সেই প্যাঁচাটার ওই পোর্শনের কাপড়টা কিন্তু অবশ্যই ভাবে সরিয়ে দেবে। কখনো কখনো যদি ঢেকে যায় তো আমাদের হয়তো অনেক সময় খেয়াল হয় না, সেই সময় ঢেকে যায়। আর বাদবাকি সময় কিন্তু চেষ্টা করবে, কারণ মা লক্ষ্মীর বাহন প্যাঁচা, প্যাঁচা যদি পুরো ঢেকে যায় দম বন্ধ হয়ে যাবে না, সেটাও কিন্তু সংসারের জন্য ঠিক হবে না। তাই শুনলে বন্ধুরা মিষ্টি মধুর উলু উলু আওয়াজ, একদম গলা দিয়ে কিন্তু আওয়াজ আমার বেরোয়ই না। যাই হোক, তোমাদের সঙ্গে বৃহস্পতিবারে পুজো শেয়ার করলাম না, কারণ তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি। আর বৃহস্পতিবারে তো মাছ রান্না করে ফেলেছে বন্ধুরা, মানে আমার একটুও খেয়াল নেই। এদিকে বৃহস্পতিবারে ফুল বেলপাতা সমস্ত কিনে এনেছি, মা বলছে যে কী রে মাছের গন্ধ লাগছে, আমি রান্না করেছি না আজকে। আমি বললাম যা, আমি তো মানে মাছের ঝোলে লবণ হয়েছে কিনা সেটা আবার টেস্টও করে ফেলেছি, যেহেতু রান্না করে ফেলেছি না সেজন্য খেয়ে নিয়েছি আর কি। আর মা লক্ষ্মীকে বলেছি মা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। তবে আমি খুব যে কঠোর তা নই, তোমরা জানোই আমার মেয়ে আসলে শোনে না, আমার হাজব্যান্ড আসলে শোনে না। আমি নিজে চেষ্টা করি যখন একা থাকি আমি কিন্তু সমস্ত কিছু মানার, আর কিছুই না, যতটা মানবো তো আমার সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে। আর অর্পিতা আমাকে বলেছে যে আমাদের রাজবাড়িতে তো ঢুকতে দেয়, কৃষ্ণনগর রাজবাড়িতে পুজোর সময়, আর এই যে বারোদোলের সময়ও ঢুকতে দেয়, তো এই বছর ঢুকতে দেবে কি না, কবে, বা সরস্বতী পুজোয় ও জানতে চেয়েছে। আমি প্রথমে বলি যে সরস্বতী পুজোয় কিন্তু আমাদের এখানে মানে রাজবাড়ি কখনোই খোলে না, সরস্বতী পুজোতে তুমি ঢুকতে পারবে না, বা লক্ষ্মী পুজো হলে তখনও কিন্তু ঢুকতে পারবে না। মানে বছরে পারবে 3বারই ঢুকতে এখানে, এক হচ্ছে জগদ্ধাত্রী পুজো, এক দুর্গা পুজো, আর হচ্ছে এই বারোদোল, এই 3 দিন। তবে অর্পিতা আমি তোমাকে বলছি যে এবার হয়তো হবে না, কারণ যেহেতু রাজামশাই মারা গেছে, যতদূর আইডিয়া এই বছর তো দুর্গা পুজো এখানে হবে না, ও কাল অসুস থাকবে, সেই কারণে মনে হয় না রাজবাড়ি খুলবে। এই বারোদোলেই কিন্তু রাজবাড়ি খুলেনি, তার জন্য যতদূর আইডিয়া খুলবে না, যদি খুলে আমি আগে থেকে খবর পেলে আমি অবশ্যই কিন্তু বলবো তোমাদেরকে, কারণ এই বছর জগদ্ধাত্রীতেও মনে হয় খুলবে না, কাল অসুস থাকবে। কাল অসুজে তো কোনো পুজো টুজো হবে না, সেই জন্য আর কি। আর বন্ধুরা একবারে কিন্তু সন্ধে পুজো দেওয়ার পর, মানে আমি সন্ধে পুজো দিইনি, মাই কিন্তু দিয়েছে সন্ধে পুজো, বৃহস্পতিবারের পুজো আমি দুপুরবেলা দিয়েছি। বাস যেই মাকে দেখলাম আর আমি মায়ের উপরে কিন্তু ছেড়ে দিলাম। দুপুরবেলা পুজোটা মা পারে না বৃহস্পতিবারের পুজোটা দিতে, অনেক ঝামেলা থাকে না, সেই জন্য কিন্তু আমিই করি পুজোটা। তো যাই হোক, দেখো মা এখনও মানে এসে পৌঁছোয়নি, নিচে আছে। আর আমি নিচ থেকে কিন্তু হাঁক দিয়ে দিয়েছি যে চলে এসো, তোমার চা করা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। না মানে মায়ের পুজো কমপ্লিট হলে তারপরে আসলো, আমি চাটা আবার একটুখানি ঢেকে রেখেছিলাম, 1 মিনিট পরে মা আসলো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।